হ্যাঁ। আচ্ছা, তো আহ, আপনারা তো হচ্ছে এ সেকশন, তার মানে আপনাদের সাথে আমার মোটামুটি একটা ক্লাসে সামনাসামনি দেখা হয়েছিল। তো সেই ক্লাসে আমরা মোটামুটি আপনাদেরকে অ্যানালগ ইলেকট্রনিক্স নিয়ে একদম শুরুর কিছু কথা, যে আপনাদের এখানে কি কি থাকবে কি কি থাকবে না সেই বিষয়ে আমরা হচ্ছে একটু কথা বলছিলাম। তো দেখেন, মোটামুটি সেই কথাগুলি কিছু রিপিটেশন আসলে আজকের ক্লাসটাতেও থাকবে। তো প্রথমে আসেন রেফারেন্স বুক। তো বই নিয়ে আমরা হচ্ছে সেদিন আপনাদেরকে বলা হয়েছিল, তো যারা ছিলেন না তাদের জন্য কথাগুলো থাকবে। সেটা হচ্ছে যে আপনাদেরকে জিসিআর এ দুইটা বইয়ের পিডিএফ হচ্ছে দিয়ে দেওয়া হবে আর কি। তো ক্লাসেও আমরা ম্যাথ করব, কিন্তু তার পাশাপাশি হয়তো আপনাদের নর্মালি অন্যান্য কোর্সগুলোতে যেরকম অভ্যস্ত, যে ক্লাসে বা পিডিএফ এ যা থাকে সেখান থেকে শুধুমাত্র ভ্যালু চেঞ্জ করে আপনাদের পরীক্ষার কোশ্চেন করা হয়। বাট এই কোর্সটা একটু অন্যরকম, অন্যরকম এই ভিত্তিতে, কারণ আসলে কোর্সটা তো আসলে সার্কিটের উপর ভিত্তি করে, তো সার্কিটের কোশ্চেন আসলে খুব সহজেই চেঞ্জ করে ফেলা পসিবল। তো দেখা যাবে যে সার্কিটে আসলে অল্প একটু চেঞ্জ করলেই হঠাৎ করে সেটাকে দেখতে একেবারেই অন্যরকম মনে হয়। হ্যাঁ, বাট আসলে পরিবর্তনটা খুব সামান্য। তো এই জন্য দেখা যায় যে বুঝতে একটু মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। তো কেউ যদি মনে করেন যে আপনাদের তো সেই প্রবলেমগুলো মাথায় রেখে ক্লাসে যথাসাধ্য চেষ্টা করা হবে যাতে আপনারা আসলে প্রবলেমটাকে বুঝতে পারেন, বাট তারপরেও যদি কেউ চান তাহলে বইগুলো থেকে যে এক্সাম্পলের ম্যাথগুলো আছে, আপনাদের প্র্যাকটিস প্রবলেমেও যেতে হবে না। আহ, মানে বইয়ের শেষে যে প্র্যাকটিস প্রবলেমগুলো দেওয়া থাকে সেগুলোর কথা বলছি। আপনাদের বইয়ের মাঝখানে যে এক্সাম্পল বা ছোটখাটো প্রবলেম দেওয়া থাকে, আপনারা হচ্ছে সেগুলো করতে পারেন। তাহলে আপনাদের পরীক্ষায় কমন পড়ার কিংবা মানে ভালো করার পসিবিলিটি আসলে বাড়বে। তো একটা বই বলা হয়েছিল, যে একটা বই হচ্ছে সাদিকুর একটা বই, আর আরেকটা হচ্ছে বয়েল স্টেডের বই, দুইটা বই। তো এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এছাড়াও হচ্ছে আমি আপনাদেরকে হেল্প করব, অসুবিধা নাই, যে আপনারা আসলে বই বই থেকে কোন কোন পেজ বা কি দেখবেন আর কি দেখবেন না সেগুলো সম্পর্কে আপনাদেরকে আসলে যখন আস্তে আস্তে ম্যাথের দিকে আমরা যাব আমরা বলবো, টেনশনের কারণ নেই। আচ্ছা, তো প্রথমে যদি ইন্ট্রোডাকশন পার্টে আসি। সো আপনারা যারা পিসি ইউজ করেন, হ্যাঁ আপনারা ক্লাসে বেশিরভাগই ছেলেরা আছেন, তো ছেলেরা পিসি নিয়ে ঘাটাঘাটি করতে খুব পছন্দ করে, ভালো কথা। তো আপনারা দেখবেন যে আপনাদের কম্পিউটারের ভেতরে যে মাদারবোর্ড থাকে, সে মাদারবোর্ডের মধ্যে আপনারা যে এরকম ছোট ছোট অনেক কিছু দেখতে পান। দেখতে বাড়িঘরের মতো মনে হয় আর কি। তো যাই হোক, তো এই জিনিসগুলোকে হচ্ছে আইসি বলে আর কি। হ্যাঁ, তো আপনারা যখন পরের সেমিস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবে যাবেন, সেখানে আপনারা আইসি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আইসি গুলো আসলে যে কাজগুলো করে সেটা হচ্ছে যে আপনি ধরেন একটা নির্দিষ্ট একটা কাজ করতে চাচ্ছেন। আপনি হয় ধরেন একটা জিনিসকে স্টোর করতে চাচ্ছেন, বা আপনি ধরেন কোনো একটা ক্যালকুলেশন করতে চাচ্ছেন, তার জন্য আসলে অনেক বড় বড় সার্কিট থাকে। তো এত বড় সার্কিট দেখা যায় যে একটা ছোট চিপের উপরে সার্কিটটাকে ডিজাইন করে, করে দেন ওই মানে যেখানে আপনার সার্কিটটা ডিজাইন করা হয়েছে সেটা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য তার চারপাশে হচ্ছে একটা বক্সের মতো দিয়ে জিনিসটাকে প্রোটেক্ট করে ফেলে। সো পুরো যে প্যাকেজিংটা সহ ভেতরে যে একটা সার্কিট আছে, পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। যে একটা বোর্ডের মধ্যে ওই সার্কিটটা হচ্ছে আপনার বিল্ড করা আছে, মানে সার্কিটটা একদম বানানো আছে খুবই ছোট করে। তো এরপর আপনার কম্পিউটারে কি করেন, সেই আইসি গুলোকে কানেক্ট করলে তারপর হচ্ছে ওই অনুযায়ী আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন করতে পারেন। তো কম্পিউটারের ভেতরে মাদারবোর্ডের সাথে আপনারা যে আইসি গুলো দেখেন সেগুলো আসলে অনেক বড় জিনিস। এত দূরে আমরা আসলে যাব না। আপনারা দেখবেন যে আপনারা এখন পর্যন্ত বোধহয় ডিজিটাল ইলেকট্রনিক্স এর কিছুই বোধহয়, আচ্ছা যাই হোক, আপনারা কি বাইনারি শব্দটার সাথে পরিচিত বলেন তো? জি বাইনারি, ম্যাম। এন্ড অর। 0101। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো দেখবেন বাইনারি এন্ড করে, অর করে, বিভিন্ন অপারেশন আছে। সো সেই অপারেশন গুলারও বিভিন্ন ছোট ছোট মানে সার্কিট আছে। সো সেই সার্কিট গুলো দেখবেন আপনার পরের সেমিস্টারে। আপনারা দেখবেন যে এরকম এক এক ধরনের অপারেশনের জন্য আপনাকে এরকম এক এক ধরনের আইসি দিবে আর কি। তো যাই হোক, আইসি মানে হচ্ছে যে আপনার ওই জায়গাতে একটা সার্কিট আছে, যে সার্কিট অনুযায়ী ওইটা একটা কাজ করতে পারবে। আচ্ছা,
তো আপনি এটা আসলে আইসি নিয়ে কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা আসলে যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা দেখব বা আমরা আসলে যে অপেমটা পড়বো, সে অপেমটা ইন প্র্যাকটিক্যাল আপনাদের কাছে যখন আসবে তখন সে হচ্ছে এরকম একটা আইসি হিসেবে আসবে। তার মানে কি, আইসি বাইরে কিছু পিন থাকবে, সেটা ইনপুট আউটপুট পিন, আর এই যে বক্সটা আছে সে বক্সটার ভিতরে হচ্ছে কি একটা সার্কিট থাকবে। তো এই সার্কিটটা অপেম্পের জন্য যথেষ্ট কমপ্লেক্স, জটিল। কিন্তু এখানে আসলে অপেম্পের সবচেয়ে ভালো ব্যাপার যেটা হচ্ছে যে ওর বক্সের ভিতরে যে সার্কিটটা আছে সেটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখেন, ধরেন এখানে একটা ট্রায়াঙ্গেলের শেপ হিসেবে আপনাকে দেখানো আছে, বাট আইসিতে জিনিসটা একটা স্কোয়ার শেপই থাকবে। সো দেখেন এইটার ভেতরে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা কিন্তু খুবই, এই যে মানে নানান দিকে আমরা কিছু ট্রানজিস্টর দেখতে পাচ্ছি, এবং একটা না, 1 2 3 4 5 6 7 8টা ট্রানজিস্টর আছে এক একটা অপ এম্পের ভিতরে, এবং সেগুলোর যে কানেকশনটা থাকে সেই কানেকশনটা আসলে যথেষ্ট কমপ্লেক্স। তো সুবিধার ব্যাপার যেটা হচ্ছে যে আপনারা অপ এম্পের ভিতরের এই যে এক্স্যাক্ট সার্কিটটা আছে সেই সার্কিটটা আসলে কিভাবে কাজ করে সেইটা আসলে আপনার আসলে জানার কোনো প্রয়োজন পড়ে না। আপনি শুধুমাত্র ওর ইনপুট আউটপুট, মানে এর আসলে ইনপুট দুইটা থাকে, অপ এম্পের ইনপুট সবসময় দুইটা থাকে আর আউটপুট হচ্ছে একটা থাকে। তো যাই হোক, কি কি থাকে সেটা আমরা দেখব। তো বাইরের এই যে ইনপুট আউটপুট গুলো সেগুলো কিভাবে কাজ করে শুধুমাত্র সেইটা যদি আপনি জানেন, তাহলে আপনি একটা অপেম দিয়ে আপনার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আপনি আসলে করতে পারবেন। আপনার ভেতরে কিভাবে কাজ হচ্ছে, ভেতরে কয়টা ট্রানজিস্টর আছে, সেগুলো সম্পর্কে আপনার আসলে কোনো জানার প্রয়োজনই পড়ে না। তো এই জন্য আসলে অপেম্প জিনিসটা অনেক ইউজফুল একটা জিনিস। তো এটা দিয়ে আমরা আসলে বেশ কিছু আহ, আমরা এটাকে দিয়ে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, ইন্টিগ্রেট করতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো। তারপর এটাকে ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারবো, অনেক কিছু আমরা আসলে এই অপেম্প দিয়ে আমরা করতে পারি। তো এটার ডেফিনেশনটা যদি আপনারা দেখেন, তো ডেফিনেশন হচ্ছে যে একটা, এবং একই রকম ভাবে অপেম সব সময়ই ও হচ্ছে কি একটা অ্যাম্প্লিফায়ার হিসেবেও কাজ করে। মানে আপনি ধরেন একটা যোগ করতেছেন, হ্যাঁ সে যোগ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু যোগ করার পর দেখবেন সে হচ্ছে কি ওই যে আউটপুট সিগন্যালটা, সে আউটপুট সিগন্যালটাকে ও হচ্ছে কি একটু বাড়াই দিবে, অথবা প্রয়োজন অনুযায়ী সে একটু কমাইও দিতে পারে। মানে সহজ কথা হচ্ছে সে এটাকে অ্যাম্প্লিফাই করতে পারে। তো আপনাকে যদি কখনো অপেম্পের ডেফিনেশন লিখতে বলে তাহলে আপনি এটা লিখতে পারেন, যেমন অপেম্প ইজ আ সার্কিট অফ কম্পোনেন্টস ইন্টিগ্রেটেড ইনটু ওয়ান চিপ। হ্যাঁ, এবং আসলে ডিরেক্টলি একটা চিপের উপরে ইন্টিগ্রেটেড থাকে এই কথাটা না লিখে আপনি যদি একটু যদি ডেফিনেশন আসে সেই ডেফিনেশনের সাথে আপনি যদি এই সার্কিটটাও এঁকে দেন, তাহলে আপনি আসলে ফুল মার্কস পেয়ে যাবেন। হুম। সো অপেম্পের ডেফিনেশন যদি কখনো আপনার আসে তাহলে আপনি এই লাইনগুলো লেখার সাথে সাথে আপনারা হচ্ছে এই অপেম্পের যেই ছবিটা আছে সেই ছবিটাও এঁকে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো ক্লাসে এই যে আমি মাঝে মাঝে কথাগুলি বলি এগুলো আপনারা কেউ একটা নোট ডাউন করে রাখবেন, কারণ দেখা যাবে পরীক্ষার আগের দিন যখন সাজেশন ক্লাস হয় তখন আসলে একদম খুঁটিনাটি সবকিছু আসলে বলার মতো মানে মাথায়ও থাকে না, আর এত অল্প সময় এত কিছু বলাও যায় না। সো এখন যখন যে কথাগুলো আমি বলবো সেগুলো আপনারা একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করবেন, যাতে আপনারা সহজেই পরে এটাকে মানে খেয়াল রাখতে পারেন আর কি। তো যাই হোক, তো আহ, একটা অপেম্পের কি কি থাকে সেটা অপেম্পের ছবির থেকেই যদি আমরা দেখি, তাহলে এইটা হচ্ছে ওর একটা জাস্ট ইন জেনারেল, মানে একটা খুব সহজ ডায়াগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা সার্কিট ডায়াগ্রাম যদি বলেন, এটা হচ্ছে অপেম্পের সার্কিট ডায়াগ্রাম। দেন আইসি হিসেবে সে দেখতে কেমন, আইসি হিসেবে সে হচ্ছে যে দেখতে এইরকম। তো প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রামটাই যদি দেখি তাহলে দেখেন সার্কিট ডায়াগ্রামে দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট আর একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। নন ইনভার্টিং ইনপুট মানে হচ্ছে যে আপনি এখানে যেই সিগন্যালটা দিবেন সেই সিগন্যালটাই এর ভেতর দিয়ে যাবে, আর নেগেটিভ সাইডে আপনি যেই সিগন্যালটা দিবেন সেই সিগন্যালটা হচ্ছে আপনার উল্টায় যাবে। হ্যাঁ, সো এটা আমরা আরেকটু ক্লিয়ার হব যখন পরে আপনার আসলে কিছু ক্যালকুলেশন দেখবো তখন। তো যাই হোক, যেটা ইনভার্টিং ইনপুটের সামনে আপনি একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখবেন তাহলে আপনি এটাকে সহজেই বুঝতে পারবেন, মানে আপনাকে তো বুঝাইতে হবে, সে বোঝানোর জন্য আপনি ইনভার্টিং এর সামনে একটা মাইনাস চিহ্ন দিবেন, আর নন ইনভার্টিং টার্মিনাল যেটা তার সামনে আপনি হচ্ছে একটা পজিটিভ মানে চিহ্ন এঁকে দিবেন। তারপর কি ওর একটা আউটপুট থাকবে। খেয়াল করে দেখেন এই জায়গাতে একটা ম্যাম কথা শোনা যায় না। কথা শোনা যাচ্ছে না। হ্যালো, ম্যাম ক্লিয়ার আসছে? শুনতে পাচ্ছেন এখন? জি ম্যাম শোনা যায়। জি ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা,
তো যেটা বলতেছিলাম আমরা, যে দেখেন এখন এই জায়গাতে আরো দুইটা টার্মিনাল আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্লাস ভি আর একটা হচ্ছে মাইনাস ভি। এই দুইটা টার্মিনালের কাজ কি? তো এই কাজটা দেখার জন্য আমরা হচ্ছে একটু জটিল সার্কিটটার দিকে যাই, তাহলে আপনি বুঝবেন। দেখেন এখানে এই যে প্লাস ভি ও একটা ট্রানজিস্টরের সাথে যুক্ত আছে, মাইনাস ভি ও হচ্ছে ট্রানজিস্টরের আরেক প্রান্তের সাথে যুক্ত আছে। সো এই যে প্লাস ভি আর মাইনাস ভি, এটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আপনি মাল্টিমিটার দিয়ে একটা কিছু পরিমাপ করবেন। হ্যাঁ, এখন মাল্টিমিটার দিয়ে যদি আপনি ভোল্টেজ মাপতে চান অথবা আপনি কারেন্ট মাপতে চান, তাহলে যাই মাপতে চান না কেন, প্রথমে তো আপনাকে আসলে মাল্টিমিটারটাকে অন করতে হবে। ওর তো একটা অন অফ সুইচ থাকে না? একটা ক্যালকুলেটরের কথা চিন্তা করেন, আপনি দুটো সংখ্যাকে যোগ করতে চান, বিয়োগ করতে চান, যা ইচ্ছা করতে চান, সমস্যা নেই। বাট তার আগে আপনার ক্যালকুলেটরের যে অন বাটনটা থাকে, সে অন বাটনে কিন্তু আপনাকে আগে ক্লিক করতে হয়। তার মানে আগে আপনাকে ডিভাইসটাকে পাওয়ার দিতে হবে। সো এই যে প্লাস ভি আর এই যে মাইনাস ভি, এই দুজনের কাজ হচ্ছে আসলে আপনার অপেমকে পাওয়ার দেওয়া। হুম। ও কিন্তু সার্কিট আর কিছুই করবে না। না, কিছুই করবে না এই কথাটাও আসলে ভুল। বাট আচ্ছা, আমরা দেখব, এটাও আমরা দেখব কিছুক্ষণ পরেই। তো যাই হোক, এখানে প্লাস ভি আর মাইনাস ভি এর কাজ হচ্ছে আপনার অপিম্পের যে বিশাল বড় ভেতরে সার্কিটটা আছে, সেই সার্কিটটাকে শুধুমাত্র অন করা, সেটাকে অন করবে। তারপর আপনি ইনপুট মানে যা করতে চান, যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক, সে অনুযায়ী আপনার যেই ইনপুট আসবে, এবং তারপর আপনি হচ্ছে কি একটা আউটপুট পাবেন। তারপর অবশ্যই আপনার ইনপুটের সাথে আপনার আউটপুটের কিছু সার্কিটের কিছু মানে কানেকশন আসলে থাকবে। হ্যাঁ। তো এটা দেখেন এই যে এখানেও বলে দেওয়া আছে যে টু পাওয়ার সাপ্লাই। ওরা জাস্ট পাওয়ার সাপ্লাই করে আপনার সার্কিটটাকে অন অথবা অফ করতেছে। একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই। ওর একটাই আউটপুট টার্মিনাল থাকবে এবং ওর দুইটা ইনপুট টার্মিনাল থাকে, একটা হচ্ছে ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং। সো আপনার দেখেন একটা অপেমকে আপনি যদি একটা অপেম দিয়ে একটা কাজ করতে চান, তাহলে মোটামুটি আপনার এখানে টার্মিনাল সব মিলে টার্মিনাল কয়টা? পাঁচটা। দুইটা ইনপুট, দুইটা পাওয়ার, আর একটা হচ্ছে কি আউটপুট। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে আপনার যে অপেম্পের যেই আইসিটা আছে, খেয়াল করেন সে আইসিতে আপনার পিন আছে হচ্ছে টোটাল 8টা। পিন মানে হচ্ছে এই যে এই পিনগুলা, এই পিনগুলা হচ্ছে আপনার এক একটা টার্মিনালের মতো কাজ করবে। সো দেখেন টোটাল পিন আছে 8টা, তার মানে 3টা পিন আছে কি এক্সট্রা। সো এখন দেখেন এখানে কোনটা কি, এই সিরিয়ালটা আপনাকে মনে রাখতে হবে যে কোন সিরিয়ালে কি আছে। সো এইটা যদি কার্ভ হয়, তাহলে সেই কার্ভের বাম দিকের যে পয়েন্টটা সেটা হচ্ছে 1 নাম্বার পিন। তারপর 2 3 4, দেন ওপাশে যে 5 6 7 8। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। 1 নাম্বার সিকোয়েন্স, 1 নাম্বার পিনে আছে অফসেট নাল। হ্যাঁ, তার মানে এটা একটা মানে অফসেট নাল যেটা, সেটা হচ্ছে আপাতত আপনি যখন সার্কিট কানেকশন দিবেন এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এইটা এখানে আপনি কোনো কানেকশনে আপাতত দিবেন না। তারপর দেখেন এই যে 2 নাম্বার হচ্ছে তার ইনভার্টিংটা, তার মানে আপনি যদি একটা অপেম্পের ইনভার্টিং টার্মিনালে কিছু কোনো সোর্স দিতে চান, তাহলে অবশ্যই সেই সোর্সটাকে আপনার 2 নাম্বার টার্মিনালের সাথে মানে জয়েন করতে হবে। তারপর দেখেন এই যে প্লাস যেটা, সেটা হচ্ছে 3 নাম্বার টার্মিনাল। তার মানে হচ্ছে আপনি পজিটিভ টার্মিনালে যে সোর্সটা দিতে চান, সেই সেই সোর্সটাকে আপনার অবশ্যই এই 3 নাম্বার টার্মিনালের সাথে হচ্ছে যুক্ত করতে হবে। তারপর আপনার আসেন এই যে 4 নাম্বারটা, 4 নাম্বার আছে মাইনাস ভি, তার মানে হচ্ছে এই যে পাওয়ারের মাইনাস ভি। 5 নাম্বার অফসেট নাল, এখানেও আপাতত আপনার কোনো কাজ নাই, এটা মানে জাস্ট ফ্রি থাকবে, এটা নিয়ে আপনার চিন্তাই করতে হবে না। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে আউটপুট। এই যে আউটপুট হচ্ছে 6, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে কোন পিনে কি কানেক্টেড। 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্লাস ভি, মানে এই যে পজিটিভ পাওয়ার সাপ্লাই যেটা, সেটা আপনি 7-এর সাথে কানেক্ট করবেন। তারপর 8 নাম্বার যেটা, সেটাও হচ্ছে নো কানেকশন। তার মানে আপাতত 1 5 আর 8, এই তিনটা পয়েন্ট বা এই তিনটা হচ্ছে আপনার জয়েন্ট নিয়ে আপনার আসলে চিন্তা করতে হবে না, কোনো কানেকশনের চিন্তা করতে হবে না, আপনি জাস্ট বাকি 5টার মধ্যে কানেকশন দিলেই হয়ে যাবে। এই গেল। তো এই কথাগুলি আপনার আসলে এই লাইনের মধ্যে আছে। তারপরে হচ্ছে অপেমকে আমরা কিভাবে ইউজ করি, আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন, এডিশন, সাবট্রাকশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, অসংখ্যবার অলরেডি বলা শেষ যে এই বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারবো। এছাড়াও এটাকে আমরা বাফার হিসেবে ব্যবহার করতে পারবো, অথবা শুধুমাত্র জাস্ট অ্যাম্প্লিফাই করার জন্য, মানে কিছুই করবে না, শুধুমাত্র সে অ্যাম্প্লিফাই করবে। হ্যাঁ, অ্যাম্প্লিফায়ার হিসেবেও আমরা হচ্ছে অপেমকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে আসেন যে
এখন এই যে অলরেডি হুম, এক মিনিট। এটাও আপনি দেখলেন, এই জিনিসগুলো এখানে আবার দেওয়া আছে। অ্যাকচুয়ালি সে দেখতে কেমন, তার রিয়েল ছবি হচ্ছে এই যে এরকম। হুম, টোটাল 8টা ছবি, ব্ল্যাক বক্স, আর কিছুই না। আচ্ছা, এখন আসেন এখানে আবারও অ্যাপ্লিকেশন, একই কথা। তাহলে আমাদের এই স্লাইডটা, এখন এই স্লাইড বলার আগে আমরা 2 নাম্বার স্লাইডের একটা জিনিস দেখে আসবো। এটা কি 2 নাম্বার স্লাইডে আছে? আচ্ছা, 2 নাম্বার স্লাইডে নাই। যাই হোক, আপনারা খেয়াল করেন এখানে অপেম্পের ইনপুটের সাথে দেখেন আউটপুট কোনোভাবে কানেক্টেড না। এটা এক ধরনের ছবি। এখানে দেখেন এই যে ইনপুটের সাথে আউটপুটটা হচ্ছে কানেক্ট করা আছে। এই যে নেগেটিভ সাইডের ইনপুটটার সাথে আউটপুটটা হচ্ছে কানেক্ট করা আছে। এটা আরেক রকমের ছবি। সো আপনি যখন অপেম্প ব্যবহার করবেন, এটা 3 নাম্বার স্লাইডে বোধহয় আপনি ডিটেলসে পাবেন। তো অপিমকে মোটামুটি দুইভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে ইনপুটের সাথে আউটপুটের কোনো সম্পর্ক নাই, একদমই ইনপুট ইনপুটের মতো, আউটপুট আউটপুটের মতো। এইটাকে বলা হচ্ছে ওপেন লুপ অপিম। ওপেন লুপ মানে তারা কানেক্টেড না। আর যখন ইনপুটের সাথে আউটপুট হচ্ছে কানেক্টেড থাকবে, তখন সেটাকে বলে হচ্ছে ক্লোজড লুপ অপিম, মানে কানেক্টেড আছে, এজন্য এটার নাম হচ্ছে ক্লোজড লুপ অপিম। সো যখনই আপনি, এবং এই যে কানেকশনটা, হ্যাঁ, যেই কানেকশনটার মাধ্যমে ইনপুট আর আউটপুটটা হচ্ছে একসাথে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক। এটা একটা সুন্দর নাম, ফিডব্যাক। তো যাই হোক, আহ, এই ওপেন লুপ অপেম্প আর ক্লোজড লুপ অপেম্প কিভাবে কাজ করে তার প্রসেসটা কিন্তু আলাদা। হুম। সো আমরা এই পুরো অপেম্পটাকে দুই ভাগে শিখবো। প্রথমে আমরা 2 নাম্বার স্লাইডেও আমরা জাস্ট নর্মালি একটা অপেম্পের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে দেখব, সেখানেও সার্কিট আসবে না। 3 নাম্বার স্লাইডে যে আপনি হচ্ছে এই ক্লোজড লুপ আর হচ্ছে ওপেন লুপ এটা আলাদা হয়ে যাবে। আমরা প্রথমে ওপেন লুপ সম্পর্কে কিছু জিনিস দেখব, ওপেন লুপের ম্যাথ কিভাবে করে সেটা আমরা দেখব। এরপরই আমরা চলে যাব ক্লোজড লুপের জন্য। সেখানে যে আমরা দেখব যে একটা ক্লোজড লুপ অপেম কিভাবে কাজ করে, বা একটা ক্লোজড লুপ অপেম দিয়ে আমরা কি কি করতে পারি, মানে পুরো জিনিসটা দুই ভাগে ভাগ করা। তো এখন আহ আচ্ছা, তো এইখানে বেসিক অপেম্প হিসেবে আপনার দেখেন একটা ক্লোজড লুপ অপেম্পের ছবি দেওয়া আছে। সমস্যা নাই, ওপেন লুপেরটা তো উপরেই দেওয়া ছিল। আচ্ছা, তো এখানে দেখেন এখানে আপনার অপেম্পের যে গেইনটা থাকবে, সেই গেইনটা হচ্ছে কি কনস্ট্যান্ট থাকবে। মানে কনস্ট্যান্ট গেইন বলতে আপনাকে বোঝাচ্ছে যে আপনি যখন ওই সার্কিটটা দিয়ে কোনো একটা কাজ করতে যাবেন, সেই কাজের মাঝখান দিয়ে আপনার গেইনটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে না, তাহলে তো আপনার আসলে পরে হিসাব নিকাশে উল্টাপাল্টা হয়ে যাবে। সো আপনি যখন অপেম্প দিয়ে কাজ করবেন, আপনি চেষ্টা করবেন যে পুরো টাইম জুড়ে যেন আপনার অপেম্পের গেইনটা কনস্ট্যান্ট থাকে। সো এটার জন্য আসলে আপনার কিছু করার নাই আসলে, সেটা আসলে অপেম্প যারা বানায় তারা আপনাকে যেভাবে মানে যদি ভালো অপেম্প তারা আপনাকে আসলে সার্ভ করে, তাহলে আপনি অবশ্যই সেখান থেকে একটা কনস্ট্যান্ট গেইন পাবেন। আর যদি আপনার অপেম্প হচ্ছে যারা হচ্ছে আপনাকে মানে সাপ্লাই দিবে, সাপ্লায়ার যারা আছে তাদের মানে ডিভাইসে যদি প্রবলেম থাকে, তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ওই সার্কিটের মাঝখানে আপনার হচ্ছে এরকম নানান ধরনের ঝামেলা আসলে হতে পারে। তো এরপরে, আচ্ছা, এক মিনিট। সো এরপর আপনি আসেন যে একটা ক্লোজড লুপ অপেম্পের জন্য দেখেন এখানে জাস্ট এই ক্লোজড লুপ অপেম্পে কোথায় কি আছে সেটাই শুধুমাত্র এই জায়গার মধ্যে বলা আছে। যে আপনি একটা R1 রেজিস্টরের মাধ্যমে একটা V1 সোর্স বা একটা V1 সিগন্যাল হচ্ছে আপনি দিছেন, এবং সেটা আপনি দিছেন হচ্ছে কি ইনভার্টিং টার্মিনালের মধ্যে। এবং আউটপুটটা হচ্ছে তারপর হচ্ছে যে একটা ফিডব্যাক রেজিস্টর, এটাকে বলে হচ্ছে ফিডব্যাক রেজিস্টর RF। হ্যাঁ, এই জন্য এটা নাম RF, কারণ এই যে বললাম না এই পুরো পথটাকে বলে হচ্ছে ফিডব্যাক, আর এই রেজিস্টরটাকে বলে হচ্ছে ফিডব্যাক রেজিস্টর। আচ্ছা, তো আরেক প্রান্ত যেটা সেটা হচ্ছে আপাতত গ্রাউন্ড হিসেবে রাখা আছে। সবসময় যে গ্রাউন্ড হিসেবে থাকবে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, মানে এটা গ্রাউন্ড হিসেবে থাকতেও পারে, গ্রাউন্ড হিসেবে নাও থাকতে পারে। তো
এই গেল। তারপরে আপনারা আসেন যে দেখেন, সিন্স দ্য সিগন্যাল V1 ইজ অ্যাপ্লাইড টু দ্য মাইনাস ইনপুট। তো যেহেতু সেই যে মাইনাস ইনপুটটাতে আছে, সেই জন্য আপনার রেজাল্টের হিসেবে আপনি যখন পাবেন তখন আপনি এই সিগন্যালটাকে নেগেটিভ হিসেবে পাবেন। নেগেটিভ মানে এটাকে উল্টাই যাবে। কিভাবে, এটা আমরা যখন একটু ম্যাথ দেখবো তখনই আপনি বুঝতে পারবেন। এরপরে আসেন, এখন এইটার ভেতরের যেই কমপ্লেক্স সার্কিটটা ছিল, সেই সার্কিটটা তো আসলে খুবই হিজিবিজি টাইপের ছিল। হুম। তো হিজিবিজি যেহেতু ছিল, সেহেতু আপনারা দেখেন যে এটাকে একটু মানে সহজভাবে একটু আঁকানোর চেষ্টা করা হয়েছে এভাবে, যে ভেতরের যে এই যে তিন কোণা যে কমপ্লেক্স সার্কিটটা ছিল, এই যে কমপ্লেক্স যে সার্কিটটা ছিল, এটাকে শুধুমাত্র একটা ইনপুট রেজিস্টার আর হচ্ছে একটা আউটপুট রেজিস্টারের মাধ্যমে দেখানো হয়েছে, যে একটা ভোল্টেজ, কি বলে এটাকে, যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট একটা এমপ্লিফায়ার হিসেবে দেখানো হয়েছে, যে এখানে যে পরিমাণ ভোল্টেজ আসবে সেটা হচ্ছে কি এখানে যে অ্যামপ্লিফাই হয়ে যাবে। তো যাই হোক, এই ছবিটা আসলে আপনাদের খুব ইম্পর্ট্যান্ট না। আপনাদের আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পরের স্লাইডগুলো, যেখানে আপনার ক্যারেক্টারিস্টিক্স আসবে বা ম্যাথ আসবে। তো আপনাদের 1 নম্বরের স্লাইডে মোটামুটি এ পর্যন্তই ছিল। ঠিক আছে। তো যদি আসলে আমাদের ক্লাসগুলো নর্মাল ক্লাস হতো, তাহলে হয়তো আজকে আপনাদেরকে আমি এ পর্যন্তই পড়াইতাম। কিন্তু যেহেতু 18 তারিখ থেকে আপনাদের রোজা, আমি চেষ্টা করব আপনাদের রোজার আগে কিছু ক্লাস, ডাবল ক্লাস নেওয়ার। হ্যাঁ, কোন একটা উইকে হয়তো আপনারা ডাবল ক্লাস পাবেন, যাতে আমরা আসলে রোজার সময় সবাই অনেক টায়ার্ড থাকে। হ্যাঁ। তো তখন যেন আমরা একটা দুইটা ক্লাস চাইলে স্কিপ করতে পারি, সেজন্য আমরা আগে কিছু এক্সট্রা ক্লাস নিয়ে রাখার চেষ্টা করব। তো এটা ছিল হচ্ছে আপনাদের 1 নাম্বার স্লাইড। তো এটা আপনাদের আজকে জিসিআর এ আপলোড হয়ে যাবে। তারপর আমরা আহ, 2 নাম্বার স্লাইড থেকে আছে অল্প কিছু পড়বো। সেটা হচ্ছে ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্স। যদি আপনারা খেয়াল করেন, ক্যারেক্টারিস্টিক্স মানে কি,